নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। এখন বাজে ঘড়িতে ঠিক কাটায় 4:30। একটা জিনিস আমি খুব ভুল করে ফেলেছি। যদি আমি তোমাদের মোবাইল বা ঘড়িতে দেখাতে পারতাম যে এখন কটা বাজে, তাহলে হয়তো তোমরা বিশ্বাস করতে। তবে জানি না, বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্ন নেই। আমি কিন্তু আজকে ঘুম থেকে একদম কাটায় 4:30তে উঠেছি। আসলে আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনছি যে পাশে হচ্ছে মেশিন চলছে। আসলে এত গরম পড়েছে না, দুপুরবেলা কেউই কাজ করতে পারছি না আমরা মেশিন ঘরে। তো ওরা হয়তো এই জন্য ঘুম থেকে উঠে ভোরবেলা মেশিনটা চালিয়ে দিয়েছিল। আর আমি তো বিছানা থেকে ভাবছি যে কি ব্যাপার, কত বেলা হয়ে গেল যে এখন সবাই মেশিন চালিয়ে দিয়েছে। পরে আমি তো পুরো ঘড়ির দিকে তাকিয়ে অবাক যে তখন বাজে 4:30। তো যাই হোক, যেহেতু একবার ঘুমটা ভেঙে গেছে আমার, সেহেতু আর ঘুমানোর তো কোনো প্রশ্নই ওঠে না। কারণ এখন যদি ঘুমাই তাহলে কিন্তু বেলা 7টা-8টা কী করে বেজে যাবে একদমই টের পাবো না। তো এতে লস বলো বা ক্ষতি বলো, সবটাই কিন্তু আমারই হবে। সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো, অনেক সুস্থও আছো। আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকালে ঘুম থেকে উঠে 1 সেকেন্ড টাইমও লস করিনি। উঠেই প্রথমেই যেহেতু কালকে একদম ভিডিও এডিট করতে করতে আর ওই আবৃত্তি পড়তে পড়তে খাওয়া দাওয়া করে এই যে এই ঘরে বিছানায় খাটে ঘুমিয়েছি, তো ওরমভাবেই ঘুমিয়ে পড়েছিলাম, একাই ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, ওই সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বিছানাটাকে ছেড়ে সমস্ত দরজা জানলাগুলো খুলে এখন কিন্তু জোর কদমে সংসারের কাজে হাত লাগিয়েছি। আর বাইরের পরিস্থিতিটা দেখে তোমরা বুঝতেই পারবে, আজকে কিন্তু একটু মানে সামান্য হলেও মেঘলা বা অন্ধকার এরকম টাইপের আকাশ ছিল। মানে রোদ ঝলমলে ব্যাপারটা তখনও কিন্তু হয়নি। আর তারপরে মনে মনে ভাবলাম 4:30তে আর কত রোদ উঠবে। তো যাই হোক, কাজ করতে করতে কিন্তু ওই 5টা বেজে গেছিলো, 5টা সাড়ে 5টা বেজে গেছিলো, তখন কিন্তু অনেকটাই রোদ উঠে গিয়েছিল। তো আর কোনো দিকে কোনো দেরি না করে ঝটপট করে সমস্ত বাসি কাজকর্মগুলো কিন্তু করে নিয়েছিলাম। আর এই বিভৎস গরমে সকালবেলা যদিও একটু এনার্জির সাথে কাজ করা যায়, দুপুরবেলা হলে কিন্তু আর মানে কাজের কোনো এনার্জি পাওয়া যায় না। এই জন্য না, এই গরমের দিনে একটু সকাল সকাল উঠলে কিন্তু আমাদেরই সুবিধা। সকাল সকাল উঠলে সকাল সকাল কাজগুলো গুছিয়েও নেওয়া যায়। আর দুপুরে কিন্তু ওই তপ্ত গরমে আর মানে বাজে একটা ভ্যাপসা গরমে আমাদের এত খাটুনি করতে হয় না। একটু হলেও ফ্যানের তলায় হয়তো আরাম করে বসা যায়। সমস্ত বাসি কাজ কর্ম কমপ্লিট করে দেখো চলে এসেছি যোগা ক্লাসে। আজকে না স্কুটি নিয়ে এসেছিলাম। তো যোগা ক্লাস থেকে ফিরে বাড়িতে এসে আগে ড্রেসটাকে চেঞ্জ করে গা হাত পাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ওই যে বাসি কাঁচা কাপড়গুলো, সেগুলোও কিন্তু এখন মেলে দিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুর ঘরটা তো মুছতেই হবে। তো ভাবলাম যে কাপড় যেহেতু ছাড়াই আছে আর এখনো এঁঠো কাটায় কোনো কিছুতে হাত দিইনি, তাহলে ঠাকুর ঘরটা একবারে মুছে গোপালকে জাগিয়ে তারপর নিচে নামি। তো এই ভেবে ভেবেই কিন্তু আগে ঠাকুর ঘরটাকে মুছতে বসলাম। আর এই উপরের ঘরটা না খুব একটা বেশি আমার মোছা হয় না, ওই সকালেই যা একবার ঝাঁট দিয়ে ধুয়ে চলে যাই। তবে বৃহস্পতিবার, একাদশী এইসব তিথিগুলোতে কিন্তু ঘরটা বেশ পরিষ্কার করে মোছা হয়। তো ওপরে ঘরটার মুছে আর গোপালকে জাগিয়ে চলে এসেছি নিচে। 1 গ্লাস গরম জল করে একটু আমলা জুস নিয়ে নিলাম। আর বলো তো কি, আমলা জুসটা তো একদম শেষের পথে, মানে একদমই শেষের পথে, হয়তো আর 2 দিন কি 1 দিন হবে। তো একদম নিচের যেহেতু, এই জন্য কিন্তু খুব ঘন আমলা জুসটা খেয়ে এখন দেখো একটু চা করে নিলাম। আজকে একটু লিকার চাই করেছি, দুধ ছিল তবে দুধ চাটা করিনি। তোমার দাদাভাইয়ের অম্বল হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তাই দুধ চায়ের বদলে কিন্তু 2 কাপ লিকার চাই করে নিলাম। চা খেতে খেতে এদিকে ভাত আর ডালটাও কিন্তু আমার হয়ে গেছে। ভাত আর ডালটা বসিয়ে ধুয়েই কিন্তু চা খাচ্ছিলাম। আর ওইদিকে তোমার দাদা ভাইয়ের সঙ্গে চা খেতে বসলে বেশ গল্পে গল্পে কেমন যেন অনেকটা টাইম কেটে যায়, বুঝতেই পারি না। তো এদিকে এসে ঝটপট করে টক ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আজকে করেছিলাম একটু আমড়া দিয়ে টক ডাল। তো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে অন্বেষাকে কিন্তু ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ও কিন্তু চলে গেল পড়তে। এই গরমে কিন্তু আমরা একটু হলেও বাড়িতে মানে ভালো আছি। আর যাদের
চিন্তা করো যে প্রত্যেক দিন বাইরে বেরোতেই হবে, তাদের কি অবস্থা হয়। এই মাঝে মাঝে অন্বেষার কথা ভাবলেই তো চোখ দিয়ে জল চলে আসে। এই যে মেয়েটা বেরোলো ওই ঠিক দুপুর 12টা 12:30 বাড়ি ফিরবে, তো দুপুর 12:30-12টার সময় কেমন পরিমাণে রৌদ্র, তো তোমরা এটা সবাই জানো। মানে ঘরেই টিকে থাকতে পারি না, তো রাস্তা দিয়ে কি করে বেরোবো। তো মেয়েটাকে কিন্তু এইভাবে কষ্ট করে জার্নি করতে হচ্ছে। আসলে বলো তো কি, এই একটা টাইম, যেই টাইমটা আমরা স্টুডেন্ট থাকি, আমাদের প্রত্যেকের ওপর দিয়ে কিন্তু এই জার্নিটা যায়, যে স্কুল কলেজ পড়া, এই টাইমটা কিন্তু আমাদের ভীষণ হার্ড ওয়ার্কিংয়ের টাইম। আর যদি আমরা এই হার্ড ওয়ার্কিংটা করে টিকে থাকতে পারি একটা সময় পর্যন্ত, তাহলেই কিন্তু আমরা সুখের দেখা পাবো বা একটা ভালো সুনিশ্চিত একটা ভবিষ্যতের দেখা কিন্তু আমাদের মিলবে। তবে এই গরম আর রোদে যদি আমরা ওই ঘরে আরাম করব বলে ঘরে ফ্যানের তলায় বসে থাকি, তাহলে কিন্তু ওই সুনিশ্চিত ভবিষ্যৎটা আমরা কখনোই ফিরে পাবো না। তবুও মা তো সন্তানের জন্য খারাপই লাগে, যখন একদম ফ্রেশ মুডে বাড়ির থেকে পড়ার জন্য বেরোয় আর একদম টকটকে একটা লাল ক্লান্ত মাখা মুখ নিয়ে আসে, সত্যি ভীষণই খারাপ লাগে তখন, জানো তো। আজকে করেছিলাম ওই ডাল তো দেখলেই, তা বাদেও আজকে একটু করেছিলাম কাঁকরোল ভাজা, সেই সঙ্গে মাছের ডিমের বড়ার ঝোল। তো মাছের ডিমের বড়ার ঝোলটা বসিয়ে আমি চলে এসেছি ঘরে এসে এখন ঘরটা একটু গোছগাছ করে নেব। সেই সকালবেলা ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে কিন্তু ঝাড়া বা পরিষ্কার করা মোছা কিছুই কিন্তু হয়নি। মাছের ঝোলটা হতে যেহেতু একটু টাইম লাগবে, সেহেতু ভাবলাম যে যাই তাহলে ঘরের মধ্যে হালকা করে যে ডাস্টিংয়ের কাজটা, যেটা আমি প্রত্যেক দিন করে থাকি, ফার্নিচারগুলো আস্তে আস্তে হালকা হাতে মুছে থাকি, তো সেই কাজটাই করতে চলে এসেছি। কারণ এইভাবে প্রত্যেক দিন যদি আমি ডাস্টিংটা হালকা হাতে করি না, তাহলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের সময় অতটা অসুবিধা হয় না, আর দুদিন বাদে বাদে কিন্তু ডিপ ক্লিনিংটা করতে হয় না। যেহেতু সেই সকালবেলা ভোরবেলা একবার ঘর ঝাড় দিয়েছি, সেহেতু কিন্তু ঘরটা এমনিতেও নোংরা হয়েছে, আর এমনিতেও যে মোছামুছি করলাম, তারপরে কিন্তু ঘর একবার হলেও মানে ঝাড় দিতে হয়। তো ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে ওদিকে ঘরের সমস্ত কাজকর্ম গোছাতে এদিকে কিন্তু ডিমের ঝোলটাও হয়ে গিয়েছে, আর আমি কিন্তু ডিমের ঝোলটাকে একটা গামলাতে নামিয়ে নিলাম। রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট, এখন কিন্তু রান্নাঘর পরিষ্কার করার পালা। আসলে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, কিন্তু রান্নার পরেই কিন্তু বিরাট ঝামেলাটা আমাদের থেকেই যায়। রান্নাঘর পরিষ্কার করা, বাসন ধোয়া, ঘর মোছা, এগুলো কিন্তু রান্নার পরের কাজ। মানে আমি রান্না করলাম বলে আমি মহৎ হয়ে গেলাম যে ঘরের কাজগুলো করছে সে কিছুই করছে না, এটা কিন্তু ভুল। কারণ রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, যদি কেটে বেটে গুছিয়ে নেওয়া যায় তাহলে তো আরও কম সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, রান্নার পরে আমি এখন দেখো সুন্দর করে গ্যাসপত্র মুছে আর টপ কাউন্টার মানে গ্যাস টেবিলের টপ কাউন্টার মুছে সমস্ত বাসনপত্রগুলো কিন্তু বাইরে নিয়ে চলে গেছিলাম কলপারে, সেগুলো ধুয়ে এখন কিন্তু উপর করে ধুয়ে দেবো। এখন কিন্তু বেশি বাজে না, ওই বাজে 10টা মতো। তো যেহেতু ভোরবেলার থেকে উঠে কাজকর্মগুলো শুরু করেছিলাম আর সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ একদম গুছিয়ে করেছিলাম, সেহেতু কিন্তু আমার সমস্ত কাজগুলো একদম আজকে টাইমের আগেই হয়ে গেছে। আসলে বুদ্ধি আর মনোযোগ দিয়ে সংসারের কাজগুলোকে করতে হবে। বুদ্ধি আর মনোযোগ দিয়ে কাজ করলে কিন্তু সংসারের কাজগুলো অনেক দ্রুত হয়ে যায়। ইতিমধ্যে অনেক সব পরে বাড়ি চলে এসেছে। তারপরে এখন দেখো তোমার দাদাভাইও গেছে একটু সাপ্লাই অফিসে, ওই যে বললাম খুব রোদ্দুর, আর বাবুও বাড়িতে আছে। তো ওদের 3 জনের জন্য 3 গ্লাস নুন চিনি লেবু দিয়ে শরবত বানিয়ে দিচ্ছি। যেহেতু অন্বেষা ভীষণই ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছে, ওর একটা শরবতের ভীষণ প্রয়োজন, কারণ রোদ্দুর থেকে আসার পর গা এত পরিমাণে ঘামে, এরকম একটা কিন্তু যে কোনো শরবত জাতীয় খাবার কিন্তু আমাদের প্রত্যেকের শরীরে প্রয়োজন, কারণ এটা বডি গ্লুকোজের পরিমাণটা কিন্তু ব্যালেন্স রাখে। তো 3 গ্লাস শরবত করে দিলাম, ওরা 2 ভাই বোন এখন খেয়ে নেবে, আর তোমার দাদাভাই সাপ্লাই অফিস থেকে আসলে তারপরে খাবে, ওটা কিন্তু ঢেকে রেখেছি। ওই শরবতটা করে দিয়ে কিন্তু আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছিলাম। আর হঠাৎই খবর আসলো গির্জার থেকে আজকেই নাকি টাকার জমা দেওয়ার লাস্ট ডেট। তো আমি তাড়াতাড়ি করে কি করব, পুজোটাও বাড়িতে দেওয়া হয়নি, না দিয়ে কিন্তু আমি সোজা চলে এসেছিলাম। আমি আর একটা দিদি ভাই
এই যে আমাদের হবিবপুর গির্জায়, এখানে টাকা জমা দিতে। আসলে সংসার খরচ থেকে টুকটুক করে বাঁচিয়ে বাঁচিয়ে আমি কিন্তু একটা গির্জার বই করেছি। এটা কিন্তু আমি চালাচ্ছি প্রত্যেক মাসে 300 টাকা করে। জানি যদিও অ্যামাউন্টটা অনেকটাই কম, তবু আমার কাছে অনেকটা বেশি, কারণ এই মাসে 300 টাকার অ্যামাউন্টটি কিন্তু বছর শেষে অনেক বড় একটা টাকার অঙ্ক হয়ে দাঁড়াবে, যেটা কিন্তু ভবিষ্যতে আমার ছেলে মেয়ের কাজে লাগবে। তো এইভাবেই কিন্তু বুদ্ধি করে পরিশ্রম করে সংসারে কাজগুলো করে টুকটুক করে জমিয়ে কিন্তু ছেলেপেলের একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। গির্জার থেকে ফিরে আসার সময় কিছু স্নেক প্ল্যান্ট নিয়ে এসেছিলাম, আর ওখান থেকে না একটা টিফিন দিয়েছিল বান পাউরুটি। বাড়িতে এসে বৃহস্পতিবার পুজোটা ঝটপট করে দিয়ে নিয়েছিলাম। তারপর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে কিন্তু আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ শরীরটা প্রচণ্ডই ক্লান্ত লাগছিল। এখন চলো টাটা, সবাইকে ভালো থেকো।